আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলোচনায় আমাদের আজকের অতিথি ইউটিউব কি প্রতিষ্ঠিত গণমাধ্যমের চেয়েও অনেক বেশি শক্তিশালী? আমাদের তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন আজকে একটি সংবাদ সম্মেলনে এই বিষয়টি স্বীকার করেছেন। আমরা এটি নিয়েই আজকে মূলত আলোচনা করব। পাশাপাশি আজ গণহত্যা দিবস, আজ ঐতিহাসিক 25শে মার্চ, এই বিষয়ে কিছু কথা বলবো। শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এবং আদাব। আমি আবুল হাসনাত মিল্টন আপনাদের রূপান্তরের সত্যের আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে তথ্যমন্ত্রী জনাব জহিরুদ্দিন স্বপন এবং তথ্য বিষয়ক উপদেষ্টা, সচিব এবং প্রতিমন্ত্রী তারা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানে তথ্যমন্ত্রী স্বীকার করেছেন যে বর্তমানে প্রতিষ্ঠিত অনেক মিডিয়া হাউসের চাইতেও ইউটিউবারদের প্রভাব, প্রতিপত্তি এবং পরিধি অনেক বেশি। কেন ইউটিউবাররা হঠাৎ এত গুরুত্বপূর্ণ হয়ে গেলেন, এত প্রভাবশালী হয়ে গেলেন? কেন গণমাধ্যম পিছিয়ে গেছে বাংলাদেশ? এটার একটা প্রযুক্তিগত দিক হয়তো আপনি বলবেন যে এখন প্রযুক্তি অনেক ডেভেলপ করেছে, কমিউনিকেশন সায়েন্সের অনেক পরিবর্তন ঘটেছে এবং হাতে একটা মোবাইল থাকলেই আপনি মিডিয়া, ইউ ক্যান হ্যাভ ইউর ওন ইউটিউব চ্যানেল। কিন্তু বিষয়টা কি তাই? বাংলাদেশে কবে থেকে ইউটিউবাররা শক্তিশালী হলো? কেন শক্তিশালী হলো? কেন গণমাধ্যম তার ভূমিকা রাখতে পারছে না? এই আলোচনাগুলো হওয়া উচিত। সেখানে অনেক আলোচনা, অনেক বিষয় উঠে এসেছিল। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, বেতনের বিষয়, যেগুলোকে মন্ত্রী বলেছেন যে এগুলো স্ট্র্যাটেজিক্যাল ডিসকাশন। এবং যেহেতু একটা মিডিয়া হাউস যখন প্রাইভেটলি ওনড হয় তখন সেখানে সরকার কতটা ইন্টারফেয়ার করতে পারে, এই আলোচনাগুলো হয়েছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে মূল আলোচনাটাই সেখানে হয়নি। আমি নিজে মিডিয়ার মানুষ নই, একটা বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে আমি এখন ইউটিউবার হয়ে গেছি। আপনাদের সামনে ইউটিউব এ অনেক কিছু কথা বলি। এই গত রবিবার আমার বাসায় বাংলাদেশ থেকে কয়েকজন অতিথি এসেছিলেন। তো তাদের একজন বললেন যে আমরা বাংলাদেশে থেকে আপনার ইউটিউবের এপিসোডের জন্য অপেক্ষা করি, কারণ আমরা মনে করি যে আপনার কাছে আমরা সঠিক তথ্য পাই। এখানে একটু নিজের ঢোলটা বাজাই। যদিও আমি মিডিয়ার লোক নই, কিন্তু আমি চেষ্টা করি যে তথ্যগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি সেটি যেন অথেন্টিক হয়। আমি চেষ্টা করি আমার মতো করে এটা ভেরিফাই করতে। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যম বা ইউটিউব এগুলো কিন্তু আনএডিটেড মিডিয়া। তাহলে আনএডিটেড মিডিয়ার দিকে মানুষ কেন ঝুঁকে পড়ছে? যেখানে আমাদের প্রতিষ্ঠিত মিডিয়া হাউস, আমাদের প্রতিষ্ঠিত গণমাধ্যমের উপরে মানুষের আস্থা কমে যাচ্ছে। এটা বাংলাদেশের চিত্র, কিন্তু সারা পৃথিবীর চিত্র কি এই? হয়তো বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এরকম হয়, কিন্তু এখনো দেখেন বিবিসি, সিএনএন, নিউ ইয়র্ক টাইমস বা আমাদের অস্ট্রেলিয়া সিডনি মর্নিং হেরাল্ড বা এই ধরনের যে প্রভাবশালী মিডিয়া হাউসগুলো আছে, যারা বছরের পর বছর ধরে নিজেদের স্টাবলিশ করেছে, এখনো তারা কিন্তু পলিসি মেকিং এ ভূমিকা রাখে। এখনো মানুষ ইনফরমেশনের জন্য তাদের দ্বারস্থ হয়। কিন্তু বাংলাদেশে গণমাধ্যম তার গ্রহণযোগ্যতা হারিয়েছে। এই কারণটা কিন্তু বিশ্লেষণ করতে হবে। আওয়ামী লীগ আমলে গণমাধ্যমের স্বাধীনতা ছিল না, সংবাদপত্র, গণমাধ্যম চাপের মুখে ছিল, অনেক কথা আমরা শুনেছি। কিন্তু টেলিভিশনের টক শোতে সেখানে সরকারকে তুলোধনা করা হতো। সেখানে পত্রিকায় সরকারকে যে যার মতো করে সমালোচনা করতে পারতেন, বিশেষ করে কলামে। এই যে আসিফ নজরুলের মতো লোকরা অসংখ্য অসত্য তথ্য দিয়ে তারা সরকারের বিরুদ্ধে লিখেছেন, দিনের পর দিন লিখেছেন। তখন সরকার কিন্তু তাদের বাধা দেয়নি।
সেগুলো পত্রিকায় ছাপা হয়েছে। কিন্তু ইউনূসের আমলে এসে আমরা দেখলাম যে টোটাল মিডিয়াটা চেঞ্জ হয়ে গেছে। গণমাধ্যমের একদম গলা টিপে ধরেছে, একদম মব সংস্কৃতি চালু করা হয়েছে। উপদেষ্টাকে প্রশ্ন করলে সাংবাদিক চাকরি হারিয়েছে। এজেন্সি থেকে, সরকার থেকে রেগুলার ডিকটেশন গেছে, তার বাইরে কোনো নিউজ ছাপা হইতো না। অর্থাৎ সত্য আমাদের বাংলাদেশের গণমাধ্যম থেকে নির্বাসনে গিয়েছিল এবং সেই নির্বাসনে এখনো আছে। আমাদের আরেফিন স্যার ছিলেন, এই জার্নালিজমের প্রফেসর ছিলেন, ঢাকা ইউনিভার্সিটি ভিসিও ছিলেন, আমার বন্ধুর বোনের হাজবেন্ড। স্যার একটা কথা বলতেন যে যখনই গণমাধ্যম তার ভূমিকা পালন করতে ব্যর্থ হয় তখন মানুষ বিকল্প মিডিয়ার দিকে ঝুঁকে পড়ে। কারণ মানুষ কিন্তু তথ্য চায়, এটা তার একটা প্রবৃত্তি, মৌলিক প্রবৃত্তি। সে তথ্য চায়, সে জানতে চায় সেই তথ্যটা যেটা তার মন মতো হয় বা পছন্দ হয় বা সে মনে করে এটাই সত্য বা এটাই গ্রহণযোগ্য, সেই তথ্যটা যখন সে প্রধান গণমাধ্যমের কাছে না পায়, মিডিয়া হাউসের কাছে না পায়, তখন সে বিকল্প মিডিয়ার কাছে ঝুঁকে পড়ে। এবং বিশেষ করে গত 18 মাসে 19 মাসে ইউনূসের সময় ইউটিউবের বা সামাজিক যোগাযোগ মাধ্যমের গ্রহণযোগ্যতা কিন্তু অনেক বেড়েছে, বিকজ আমাদের মেইন স্ট্রিম মিডিয়া ফেইল করেছে। এবং আজকে যখন জহিরুদ্দিন স্বপন এই মিডিয়ার এই বিষয়গুলো নিয়ে কথা বলেন, ইউটিউবের শক্তির মত্তার কথা বলেন, তখন আমি জহিরুদ্দিন স্বপনের কাছে অনুরোধ করব যে আসলে মূল কারণটা ঘেঁটে দেখুন। এবং আপনি তথ্যমন্ত্রী, আপনার উপর দায়িত্ব যে বাংলাদেশের গণমাধ্যমগুলো, মিডিয়া হাউসগুলো যেন স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে। যদি বাংলাদেশের মেইন মিডিয়া তাদের দায়িত্ব পালন করতে পারে তাহলে তারাও কিন্তু আগের মতোই তারাও প্রভাব, প্রতিপত্তি এবং পরিধি বিস্তার করতে পারবে। তো এই জায়গাটায় জহিরুদ্দিন স্বপনের সামনে চ্যালেঞ্জ। জহিরুদ্দিন স্বপনকে এই কথাগুলো বলি অনেকটা মানে ব্যক্তিগত জায়গা থেকেও আমি মনে করি আই হ্যাভ গট দ্যাট রাইটস। শুধুমাত্র আমি যে ইউটিউবিং করি তা নয়। তিনি বিপ্লবী ছাত্র মৈত্রীর এক সময়ের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। তিনি খুলনায় ছাত্র রাজনীতি করতেন, বিএল কলেজের ভিপি ছিলেন। আমি যখন ছুটিতে খুলনা যেতাম, আমার বন্ধু মিহির, লিখন, শাহিন এরা সব ছাত্র মৈত্রী করত। এদের কারণে মৈত্রীর অনেকের সাথে আমার যোগাযোগ ছিল। আমি যখন ঢাকা মেডিকেল কলেজে থাকি তখন সুলতান ভাই, আহমেদ হোসেন ভাই, ছাত্রলীগের সভাপতি, সাংগঠনিক সম্পাদক, এরা প্রায়ই মেডিকেলে আমার রুমে থাকতেন এবং তাদের সাথে কেন্দ্রীয় অনেক ছাত্র নেতাই আসতেন, তারা থাকতেন। মাঝে মধ্যে জহিরুদ্দিন স্বপন ভাইও থাকতেন। এবং একদিন স্বপন ভাই আমার 327 নম্বর রুম থেকে গেলেন এবং আর ফিরলেন না। পরে শুনলাম যে স্বপন ভাই অ্যারেস্ট হয়েছে। প্রথমবারের মতো স্বপন ভাই ওভারই গ্রেপ্তার হলেন এবং প্রায় 9 মাস জেলে ছিলেন। তো ন্যাচারালি জহিরুদ্দিন স্বপনের কাছে আমাদের প্রত্যাশার একটা জায়গা থাকবে এবং এই কারণগুলো উদ্ঘাটন করে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে পারলেই জহিরুদ্দিন স্বপন তথ্যমন্ত্রী হিসেবে আমি মনে করব তার দায়িত্ব ঠিকমতো পালন করতে পারছেন। কিন্তু সেটা তিনি করবেন কিনা, পারবেন কিনা, সেটা আগামীতে দেখতে হবে। শুরুতে যেটা বলছিলাম যে আজকে গণহত্যা দিবস, এই 25শে মার্চের কাল রাতে পাকিস্তানি হানাদার বাহিনী, সেনাবাহিনী এবং তাদের এদেশীয় যারা দালাল ছিল, সহযোগী ছিল, তারা এই অপারেশন সার্চ লাইট শুরু করে এবং এই দিন সারা বাংলাদেশে হাজার হাজার মানুষকে, নিরস্ত্র নিরপরাধ মানুষকে গুলি করে হত্যা করা হয়। এবং সেই 1971 সালের মুক্তিযুদ্ধে 30 লক্ষ বাঙালি শহীদ হয়েছিল এবং এটি ছিল সমসাময়িক ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম গণহত্যা। আজকের এই দিনে এবারের গণহত্যা কিন্তু অনেকদিন ধরেই দাবি করা হচ্ছে যে এই গণহত্যার একটা আন্তর্জাতিক স্বীকৃতি চাই। এবং আপনারা জানেন যে কদিন আগে একজন মার্কিন কংগ্রেসম্যান মার্কিন কংগ্রেসেও বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চেয়ে একটি প্রস্তাব উত্থাপন করেছে।
এবং এই দিন রাত 1:30টার সময় বঙ্গবন্ধুকে ধানমন্ডি 32 নম্বর থেকে পাকিস্তানি কমান্ডো ফোর্স এসে গ্রেপ্তার করে। এই বিষয়ে আমি ছোট্ট দুটো ভিডিও ক্লিপ আপনাদের শোনাবো। আমাদের প্রয়াত এমপি মঈনুদ্দিন খান বাদল ভাইয়ের দুটো ছোট্ট ক্লিপ। এখানে খুব গুরুত্বপূর্ণ দুটো ইস্যুর দুটো প্রশ্নের উত্তর আছে। একটা লোক অত্যন্ত নিঃসংকোচে মৃত্যুর অপেক্ষা করছে। ফর ইউর ইনফরমেশন, বঙ্গবন্ধুকে ওনার বাসা থেকে তুলে নেয় পাকিস্তান কমান্ডো ফোর্স। কমান্ডো ফোর্সের একজন সুবেদার তো তাকে মারতেই গেছিল। উনি সবাইকে বলেছেন গো এন্ড রেসিস্ট, বলে ফেলেছেন যার যা আছে তা নিয়ে রুখে দাঁড়াও, কিন্তু নিজে রয়ে গেছেন। আমি বলছি যে উনি 25শে মার্চ রয়ে গেলেন, এইটার ব্যাখ্যা করেন। এইটা কি? এইটার ব্যাখ্যাটা হলো মুজিব ওয়াজ নট চে গুয়েভারা অর হি ওয়াজ নট ফিডেল কাস্ট্রো। তাহলে মুজিব কি? গণমানুষের নেতা। এবং সেখানে মুজিব বলছে আজকে এখানে এসে যদি আমাকে মেরেও ফেলে, আমার মৃতদেহ জীবিত মুজিবের চেয়েও শক্তিশালী হবে। মৃত্যুকে সাক্ষাৎ জেনেই উনি অপেক্ষা করছিলেন। আমি বলছি, আমি জিয়ার বীরত্বগাথা শুনেন, আমি জিয়াকে মূল্যায়ন করার কোন মহান দায়িত্ব নিয়ে এখানে বসিনি। আমি শুধু বলছি আজকে যে কথাটা বলে গেলাম, ইফ there is any mother son who can challenge it, যে 26 তারিখ উনি ঘোষণা দিয়েছেন, I will resign from my MPship। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। দর্শক, সাজ্জাদ তাহিরের শুভেচ্ছা নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসছি। সেনাবাহিনীতে তোলপাড়, শীর্ষ জেনারেলদের ধরপাকড়, এরপর কে? আপনারা ইতিমধ্যেই জানেন সেনাবাহিনীর একজন এবং গতকাল একজন, দুজন, লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এবং লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ, দুজন শীর্ষ সাবেক জেনারেলকে আরো আটক করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। এর ফলে সেনাবাহিনীতে মোটামুটি একটা তোলপাড় পড়ে গেছে, বিশেষ করে সাবেক শীর্ষ সেনা কর্মকর্তাদের মধ্যে। বুঝতেই পারছেন এর ফলে বাংলাদেশের রাজনীতিতে বইছে এক প্রচন্ড ঝড়। গত 2 দিন ধরে সামরিক বাহিনীর সাবেক শীর্ষ কর্মকর্তাদের আটকের খবর আমাদের রাজনৈতিক সমীকরণকে ওলটপালট করে দিচ্ছে। প্রথমে লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করা হয়েছে। এর রেশ কাটতে না কাটতেই গত রাতে আটক করা হয়েছে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফ এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদকে। এখন প্রশ্ন উঠছে, কেন এই ধরপাকড়? কেন বিএনপির টার্গেট এখন সাবেক শীর্ষ জেনারেলরা? তালিকায় নাকি আরো অনেক বড় বড় নাম আছে, এমনকি আছেন কয়েকজন সাবেক সেনা প্রধানও। প্রথমেই আসা যাক লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর বিষয়ে। তাকে আটক করা হয়েছে 2 দিন আগে। তিনি শুধু একজন সাবেক সামরিক কর্মকর্তাই নন, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন। এরপর গত রাতে আটক করা হলো শেখ মামুন খালেদকে, যিনি ডিজিএফআই এর মতো সংবেদনশীল সংস্থার প্রধান ছিলেন। এই 2 হাই প্রোফাইল আটক কেবল শুরু মাত্র। গোয়েন্দা সূত্রে খবর আসছে যে এই তালিকায় আরো অনেক শীর্ষ জেনারেলদের নাম আছে। এমনকি কয়েকজন সাবেক সেনা প্রধানও রেহাই পাচ্ছেন না। রাজনৈতিক মহলে গুঞ্জন উঠছে, এটি কি শুধুই আইনি প্রক্রিয়া, নাকি এর পেছনে গভীর কোনো রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে? এবারের অভিযানে সবচেয়ে আকর্ষণীয় এবং রহস্যময় অংশটি হলো, তালিকায় এমন কিছু ব্যক্তিও আছেন যারা আওয়ামী লীগ সরকারের সময় সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করেছেন, কিন্তু পরিস্থিতি বেগতিক দেখে ভুল পাল্টে আওয়ামী লীগের পতনে ভূমিকা রেখেছেন। অর্থাৎ যারা এতদিন সুবিধাবাদী রাজনীতি করেছিলেন, ভেবেছিলেন পক্ষ পরিবর্তন করলেই নিরাপদ থাকা যাবে, তারা এখন বড় বিপদে। বিএনপি ক্ষমতায় এসেই এই ডাবল স্ট্যান্ডার্ড বা ভুল পাল্টানো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। বিএনপি
বিএনপি হয়তো একটি বার্তা দিতে চাইছে যে অতীতের কর্মকাণ্ডের হিসেব কেবল পক্ষ ত্যাগ করলেই মুছে যায় না। এখন প্রশ্ন হলো, বিএনপি ক্ষমতায় এসেই শীর্ষ জেনারেলদের এই ধরপাকড় শুরু করেছে কেন? এর পেছনে তিনটি সম্ভাব্য কারণ থাকতে পারে। এক, জবাবদিহিতা নিশ্চিত করা। গত 1.5 দশকে সামরিক বা আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে যেসব মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছিল সেগুলো বিচার করা বিএনপির নির্বাচনের প্রতিশ্রুতি হতে পারে। 2, প্রশাসনের শুদ্ধি অভিযান। প্রশাসনের ভেতরে বা সামরিক বলের ভেতরে যারা এখনো আওয়ামী লিগ্যাসির ধারক তাদের সরিয়ে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। 3, ভবিষ্যৎ ষড়যন্ত্র নস্যাৎ। যারা ভুল পাল্টে নতুন প্রশাসনে জায়গা করে নিতে চাইছিলেন বা আস্থাভাজন হতে চাইছিলেন তাদের চিহ্নিত করে ভবিষ্যতে কোনো সম্ভাব্য অভ্যুত্থান বা অস্থিতিশীলতা রোধ করা। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাও কিন্তু সরকার পতনে ভূমিকা রাখতে পারে। আপনারা দেখেছেন 2024-এর শেখ হাসিনা বা আওয়ামী লীগ পতনের পেছনে অবসরপ্রাপ্ত সাবেক সেনা প্রধান সহ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাও কিন্তু আওয়ামী লীগ পতনে ভূমিকা পালন করেছিলেন, এবং এই যে যারা ভূমিকা পালন করেছিলেন তারা কিন্তু আওয়ামী লীগ সরকারেরও সুবিধাভোগী ছিলেন। অনেকে আওয়ামী লীগ সরকার যদি অন্যায় আদেশ দিতেন, সেই অন্যায় আদেশ মাথা পেতে নিয়ে পালন করেছেন, কিংবা অতি উৎসাহী হয়ে কখনো কখনো পালন করেছেন। তারাও আওয়ামী লীগ পতনে ভূমিকা পালন করেছে। আজকে প্রেক্ষাপটটা এমন তৈরি হয়েছে, যারা আওয়ামী লীগ পতনে ভূমিকা পালন করলো, যারা আওয়ামী লীগের সুবিধা নিল, তারাও কিন্তু আজকে রক্ষা পাচ্ছে না। তারাও প্রশাসনের নজরদারিতে আছে, আটক হতে পারে। শীর্ষ সেনাপ্রধান, শীর্ষ ব্যক্তি আটক হতে পারে। আমরা নাম প্রকাশ করছি না, আমরা অনেকের নাম শুনছি, বাতাসে ঘুরে বেড়াচ্ছে। হয়তো তদন্তের স্বার্থে বা আইন শৃঙ্খলা বাহিনীর সুবিধার্থে আমাদের নাম প্রকাশ করাটা এখনই সমীচীন নয়। হয়তো অনেকে, আমি হয়তো বলছি না, অনেকের নামগুলো বলে দেবেন। যেটি হোক, যিনি বলবেন সেটি তার ব্যাপার, কিন্তু আমি নাম বলতে পারছি না যে আরো কারা এই আটক জালে আবদ্ধ আছেন। এই যে এভাবে যে আটক বা ধরপাকড় হচ্ছে, এই আটক ধরপাকড়ের মুদ্রার উল্টোপিঠও কিন্তু আছে। এই ধরপাকড়ের সাইড ইফেক্ট কি সামাল দিতে পারবে বিএনপি? সামরিক বাহিনীর সাবেক শীর্ষ ব্যক্তিদের এভাবে আটক করাটা বাহিনীর চেন অফ কমান্ড বা বর্তমান কর্মকর্তাদের মধ্যে কোনো মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করবে কিনা তা নিয়ে বিতর্ক আছে। যদি এই অভিযানকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখা হয়, তবে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়তে পারে। আন্তর্জাতিক মহলেও এর প্রতিক্রিয়া হতে পারে ভিন্ন। বিএনপি যদি সঠিক প্রমাণ ও আইনি স্বচ্ছতা বজায় রাখতে না পারে, তবে এই পদক্ষেপ তাদের জন্যই বুমেরাং হয়ে দাঁড়াতে পারে। আরেকটি জিনিস পরিষ্কারভাবে বলা দরকার যে এর আগে একটা সরকার ছিল, সেই সরকারের আমলে চাকরি করেছেন, সেই সরকারের আদেশ নির্দেশ পালন করাটা হচ্ছে, এটা হচ্ছে ডিউটির অংশ। আর সামরিক বাহিনীতে তো বস ইজ অলওয়েজ রাইট, বসের নির্দেশ অমান্য করার কোনো সুযোগই নেই, আপনার চাকরি থাকবে না। আজকে যদি শুধুমাত্র প্রতিহিংসার কারণে, যে আগের সরকারের আমলে ডিজিএফআই এর প্রধান ছিলেন, সেনা প্রধান ছিলেন, অমুক গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, শুধুমাত্র এই কারণে যদি অ্যারেস্ট করা হয়, গ্রেপ্তার করা হয়, আইনের অধীনে আনা হয়, তাহলে বাংলাদেশে কেউ চাকরি করতে চাইবে না। এমনি বিদেশ যাওয়ার প্রবণতাটা এত বেশি, বাংলাদেশে কেউ, বাংলাদেশের আর্মিতে, পুলিশে, প্রশাসনে কেউ চাকরি করতে চাইবে না। এক সরকারের সময় যদি চাকরি পায় কিংবা সুবিধাজনক পোস্টিং এ থাকে, পরের সরকার আসলে আইনি হয়রানির শিকার হতে হবে, তাহলে বাংলাদেশে কেউ চাকরি করবে না। প্রভাবটা এমনটা হবে। দর্শক, বাংলাদেশের ক্ষমতার রাজনীতি সব সময় নাটকীয়তায় মোড়ানো। শীর্ষ জেনারেলদের এই ধরপাকড় কেবল আইনি লড়াই নয়, বরং এক বিশাল রাজনৈতিক দাবার চাল। বিএনপি কে পারবে এই পরিস্থিতির সাইড ইফেক্ট সামাল দিয়ে দেশকে স্থিতিশীল রাখতে, নাকি এই অভিযান নতুন কোনো সংকটের জন্ম দেবে? দর্শক, আপনার মতামত আমরা জানতে চাই।
আপনার কি মনে হয় এই ধরপাকড় কি সঠিক সিদ্ধান্ত? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।